শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাতিহা শাফি, আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি কন্টাক্ট লেন্স বা চশমার বিকল্প কী। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইশতিয়াক আনোয়ার, ক্যাটারাক্ট ও রিফ্র্যাক্টিভ সার্জন কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। দর্শক, আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010169 এই নম্বরে। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে অনেক দর্শকেরই আসলে আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে থাকে যে চশমা বা কন্টাক্ট লেন্স এর বিকল্প আসলে কি হতে পারে, সেটি প্রথমে জানবো। হ্যাঁ, আমরা ইদানিং দেখি যে চশমা পড়া বাচ্চাদের সংখ্যা, অ্যাডাল্টদের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে। আমরা যত বেশি উন্নত হচ্ছি, আমরা যত বেশি গ্যাজেটের প্রতি আকর্ষণ বাড়তেছে, আমাদের বাইরে যাওয়ার পরিমাণটা কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে চশমা পড়া পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এবং বাংলাদেশ যেরকম উন্নতি করছে এটার সাথে সাথে দেখা যাচ্ছে বাংলাদেশেও চশমা পড়ার ছেলে মেয়েদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তো চশমা আর কন্ট্যাক্ট লেন্সের বিকল্প হিসাবে আমরা 3-4টা প্রসিডিওর খুব স্টাবলিশ এবং জনপ্রিয়। এগুলোর ভিতরে হচ্ছে ল্যাসিক একটা, স্মাইল একটা, ফ্যাকিক আইওয়েল একটা। এই 3টা হচ্ছে আমরা যাদের দূরে প্লাস বা মাইনাস চশমা পড়ে তাদেরকে আমরা দিয়ে থাকি। এর আগে এসব পদ্ধতির একটা লিমিটেশন ছিল যে 40 বছরের পরে গেলে আর আমরা তখন চশমা ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না। ল্যাসিক বা এই পদ্ধতিগুলো দিয়ে 40-এর পরের যে কাছে এবং দূরে দুটো চশমা পরার যে সমস্যা বা চালসে বা প্রেস বায়োপিয়া বলে, এটা কারেক্ট করার উপায় ছিল না। ইদানিংকালে এটারও একটা লেজার আসছে যেটাকে আমরা বলি প্রেস বিয়ন্ড লেজার। আচ্ছা, এই যে আপনি 4টি বিকল্প প্রসিডিওরের কথা বললেন, আসলে আমরা যেরকমটা জানি আসলে চশমা আসলে অনেকের কাছে আসলে বার্ডেন মনে হয়, কন্টাক্ট লেন্সেও অনেক সময় ইউজের সময় অনেক সময় ঝামেলা হয়ে থাকে। এছাড়া আসলে বিকল্পের আসলে প্রয়োজন কি হয়ে থাকতে পারে বলে আপনি মনে করেন? আমরা জন্মগতভাবেই স্বাধীন চেতা। আমরা কেউ চাই না যে আমাদের উপরে কিছু একটা চাপিয়ে দেওয়া হোক। সবসময় একটা চশমা পরা এটা আমাদের স্বাধীনতার বিপরীতে যায় বলতে গেলে। এবং এটার সাথে দেখা যায় যে চশমা মেনটেনেরও একটা ব্যাপার আছে। আপনি যেটা বললেন যে চশমা পরিষ্কার করা, চশমা কোথায় রাখছি আমরা ভুলে যাওয়া, বছর বছর চশমা পরিবর্তন করা। চশমা পরলে আমাদের কিছু লিমিটেশন আছে, কিছু স্পোর্টস, কিছু অ্যাক্টিভিটি আমরা কিন্তু চশমা পরে করতে পারবো না। ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, সুইমিং, যারা পাইলট হচ্ছে, যারা বিভিন্ন সামরিক বাহিনীতে যাচ্ছে, এদের জন্য কিন্তু চশমা পরে তাদের কার্যক্রমগুলো করা সম্ভব হয় না। তো দেখা যায় যে যারা এইসব অ্যাক্টিভিটি আউটডোরে যেতে চায়, কিছু কিছু ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি হয়ে পড়ে চশমাটাকে সরানো। কন্ট্যাক্ট লেন্স কেউ যদি মেনে পড়তে পারে তাহলে অবশ্যই সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে যেটা বললাম যে এটা মেনটেন করা কষ্ট। আপনাকে ওটা 6টা নিয়ম মানতে হয়। নির্দিষ্ট সময়ের বেশি পড়তে পারবেন না, কিছুদিন পরে আপনাকে ফেলে দিতে হবে। ওটা যদি নষ্ট হয়ে যায় আপনি ওটা ব্যবহার করতে পারবেন না, ওটা পরা অবস্থায় চোখে পানি দিতে পারবেন না। সো এই সমস্ত সীমাবদ্ধতা থেকে যদি আমরা বের হয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের এই বিকল্পগুলো চিন্তা করতে হয়। সো এটা আমি বলবো যে এটা একটা অপশন, এটা কোনো বাধ্যবাধকতা না যে আমাকে চশমা ছাড়তেই হবে বা কন্ট্যাক্ট লেন্স আমি পড়তেই পারবো না, কিন্তু এটা হচ্ছে একটা বিকল্প। এবং আমরা যদি হ্যাসেল ফ্রি লাইফ চাই, সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স বা চশমাটা দূর করতে পারি আমরা এই সকল পদ্ধতির মধ্যে। আচ্ছা, হ্যাসেল ফ্রি লাইফ আসলে আমরা সবাই চাই। সেই সূত্র ধরে আসলে বলতে চাই যে যে 4টি বিকল্প প্রসিডিওরের কথা আপনি বললেন, সেই প্রসিডিওরগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানতে চাচ্ছি। আমি যে 4টা প্রসিডিওর বললাম এর ভিতরে সবচেয়ে প্রথমে আসছিল ল্যাসিক। এটার ফুল ফর্মটা হচ্ছে লেজার ইনসিটু কেরাটোমিলিওসিস। মানে আমরা যেটা করি, আমাদের চোখের সামনে একটা স্বচ্ছ পার্ট থাকে যেটাকে আমরা কর্নিয়া বলি। এই কর্নিয়াটাকে আমরা এক ধরনের লেজারের মাধ্যমে এটার আকারটা এবং আকৃতিটা চেঞ্জ করে দিই। সেটা চেঞ্জ করা হয় খুব অল্প পরিমাণে, মাইক্রন হিসাবে চেঞ্জ করা হয়। এই চেঞ্জটা করে দিলে তখন আমাদের চশমার যে পাওয়ার, সেই পাওয়ারটা তখন আমাদেরকে আর লাগে না। এবং এটা যেটা করা হয় যে কর্নিয়ার একটা অংশ আমরা প্রথমে উঠাই, তারপরে কর্নিয়াটাকে রিশেপ করে আবার সেই অংশটাকে আমরা আবার দিয়ে দিই।
সো এটা হচ্ছে ল্যাসিক। ল্যাসিকের পরবর্তীতে যেটা আসলো সেটা হচ্ছে বলা হয় স্মাইল বা স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন। এটাতে কি করা হয়, আমরা কর্নিয়ার যে অংশটাকে আগে আমরা অ্যাবলেট করে দিচ্ছিলাম বা লেজার দিয়ে আমরা পুড়িয়ে দিচ্ছিলাম, সে জায়গাটায় এটা আমরা ওই সেম পরিমাণে কর্নিয়ার টিস্যুকে আমরা ছোট্ট একটা পকেট করে ওই কর্নিয়ার টিস্যুটাকে বের করে আনি একটা লেন্টিকুলের মতো করে। সো দেখা যায় যে ল্যাসিক করতে হলে আমাদের যে পরিমাণে কাটা লাগে, স্মাইলে তার থেকে অনেক কম কাটা লাগে। এটা ল্যাসিকের থেকে পরবর্তী এবং এটার বেনিফিটটা আমাদের ক্ষেত্রে বেশি। আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কর্নিয়াটা খুব থিন থাকে বা যদি কখনো চশমার পাওয়ার অনেক বেশি থাকে, 8-এর উপরে যদি চলে যায়, সেই ক্ষেত্রে আমরা আর স্মাইল বা ল্যাসিক করতে পারি না। তখন আমরা করি কি, তখন আমরা ফ্যাকিক আইওএল বলে এক ধরনের লেন্স আছে যেটা চোখের ভিতরে আমরা প্লেস করে দিই। এটার বেনিফিট হচ্ছে যে আমরা যেটা বললাম যে ল্যাসিক বা স্মাইলে যেমন কর্নিয়ার কিছু টিস্যু অ্যাবলেট করা হয়, এখানে কোনো টিস্যু অপসারণ করা হয় না, চোখের ভিতরে ছোট একটা ফুটা করে ওখান থেকে আমরা চোখের ভিতরে একটা ফেকিক আইওএল বলে লেন্স দিয়ে দিই। সেটার মাধ্যমে আমরা চশমাটা অপসারণ করতে পারি। তো এই ধরনের ফেকিক আইওএল বিভিন্ন কোম্পানির আছে। বাংলাদেশে বা বিশ্বের সবচেয়ে যেটা জনপ্রিয় সেটাকে আইসিএল বলা হয়। এটা স্টার সার্জিক্যাল, সুইজারল্যান্ডের একটা কোম্পানির। এবং এটার সুবিধা হচ্ছে যে এটা অনেক পাওয়ার পর্যন্ত, প্রায় 25 পাওয়ার পর্যন্ত আমরা দিতে পারি। সো ল্যাসিক বা স্মাইলের ক্ষেত্রে যে লিমিটেশনটা আছে, কারো যদি চশমায় 8-এর উপরে পাওয়ার থাকে আমরা তখন করতে পারি না। কিন্তু এই আইসিএল বা ফ্যাকিক আইওএল এর যেটা সুবিধা, যেটা অনেক পাওয়ারের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দিতে পারি। আর চতুর্থ যেটা বললাম যে আমাদের এতদিনের একটা লিমিটেশন ছিল যে 40-এর পরে গেলে বা চালসে বা প্রেসবায়োপিয়া হলে, মানে যখন মানুষের দূরেও পাওয়ারের সমস্যা, আমাদের বয়সের কারণে আমরা নিকটেও পড়তে পারি না, তখন আমাদের বাইফোকাল বা প্রোগ্রেসিভ চশমা লাগে। তো এই সমস্যা যাদের ছিল তাদের ক্ষেত্রে আমরা আগে ল্যাসিক করতে পারতাম না। তো নতুন একটা প্রযুক্তি আসছে যেটাকে বলা হয় প্রেস বিয়ন্ড ল্যাসিক। এই প্রেস বিয়ন্ড ল্যাসিকের মাধ্যমে আমরা 40 পরবর্তী চালসেটাকেও কারেক্ট করতে পারি। অর্থাৎ মানে এটা দূরের পাওয়ারটাকেও কারেক্ট করতে পারে, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, এবং আমাদের কাছে রিডিংয়ের জন্য যে এক্সট্রা অ্যাডিশনাল পাওয়ার লাগে এই দুটাকেও কারেক্ট। আশা করছি এই বিষয়গুলো আসলে আমাদের দর্শকদের জন্য অনেক উপকারী হবে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো জানবো এবং আমাদের একজন দর্শকও এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, তার ফোনটি নিয়ে আসছে স্যার। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সুমাইয়া। আমি জানতে চাইছিলাম ল্যাসিক বা স্মাইলি করলে এটার স্থায়িত্ব কতদিন থাকবে বা থাকতে পারে? ধন্যবাদ দর্শককে। উনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে ল্যাসিক বা স্মাইল করলে এটা স্থায়িত্ব কতদিন থাকে। এটা স্থায়িত্ব সারা জীবনই থাকে। এখন যেটা হয় যে আমরা ইউজুয়ালি 18 বছরের আগে আমরা এই প্রসিডিওরগুলো করি না, কারণ 18 বছর পর্যন্ত আমাদের চোখটা গ্রো করে। 18 বছরের পরে 95% এরা চোখ ডেভেলপ করে না, একটা পাওয়ারটা স্টেবল হয়ে যায়। সো ল্যাসিক করার আগে প্রথমে আমরা যেটা বলি যে আমরা 6 মাস পর পর দেখি যে পাওয়ারটা স্টেবল হয়েছে কিনা। যদি আমরা দেখি 18 বা 19 বছর বয়সে আমরা চেক করে দেখলাম যে তার আর পাওয়ার চেঞ্জ হচ্ছে না, তখনই আমরা এই প্রসিডিওরটা করি। এই প্রসিডিওরটা আসলে আজীবনই থেকে যায়, এটা আর পাওয়ারটা চেঞ্জ হয় না। মানে এই ল্যাসিক বা স্মাইলে আমরা যেটা কারেক্ট করি এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না। যেটা হয় যে আমরা 18 বছরে করে দিলাম, 1 থেকে 2% দেখা যায় যে চোখে অল্প একটু পাওয়ার চলে আসলো, সেই ক্ষেত্রে তাদের কিছু পাওয়ার লাগতে পারে। সো যদি ওনার প্রশ্নের সরাসরি উত্তর দিতে যাই যে এটা আজীবনের জন্য স্থায়িত্ব। কিন্তু যেটা হয় আমরা যদি 20 বছর বয়সে ল্যাসিক বা স্মাইল করি, যে বললাম 40 বছর পরে যে আমাদের যে চালসে হয়, সেটার জন্য আমাদেরকে আইদার চশমা পড়তে হবে কাছের পাওয়ারের জন্য, অথবা এখন ওই যে বললাম প্রেস বিয়ন্ড ল্যাসিক, সেটা করলে তখন 40 বছরের পরেও চশমাটা ছাড়া যাবে। স্যার, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, তিনি আমাদের জন্য ফোনে অপেক্ষা করছেন। আমরা ফোনটি নিয়ে আবারও আসছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে ফারজানা। আমি জানতে চাচ্ছিলাম প্রোগ্রেসিভ গ্লাসগুলোর আসলে ভালো বা খারাপ দিক কোনটা, যেটা আমাদের জানা জরুরি, মানে আর কি এটা কোনো ক্ষতিকর দিক আছে কিনা আপনার একটু জানলে ভালো হতো। জি দর্শক ধন্যবাদ, সাথে থাকবেন, স্যার উত্তর দিচ্ছেন। প্রোগ্রেসিভ চশমা আমরা দেই 40 বছরের পরে। আমরা যে একটা টার্ম বললাম চালসে বা প্রেস বায়োপিয়া, 40-এর পরে আমাদের কাছে দেখার অ্যাবিলিটিটা আস্তে আস্তে কমে আসে, তখন আমাদের চশমা লাগে, যেটা দূরের জন্য একটা পাওয়ার, কাছের জন্য একটা পাওয়ার। এই চশমা দু ধরনের হয়, একটা আমরা বলি বাইফোকাল, যেটা একটা দাগ কাটা থাকে ভিতরে, আরেকটা বলা হয় প্রোগ্রেসিভ, যেটা দাগ ছাড়া, বোঝা যায় না দূর থেকে দেখলে। এটার অসুবিধা বলতে একটাই অসুবিধা, সেটা হচ্ছে এটা মানায় নিতে একটু সময় লাগে প্রথম দিকে, আর বেনিফিট বাকি সবগুলোই। এটা
কসমেটিক্যালি এটা দেখতে সুন্দর, কোনো দাগ নেই, বোঝা যায় না দূর থেকে যে আমরা দুই ধরনের চশমা পরে আছি। সবচেয়ে যেটা বেনিফিট, যেহেতু এটা গ্র্যাজুয়ালি পাওয়ারটা চেঞ্জ হয়, এটা দূরে কাছে ইন্টারমিডিয়েট সব ধরনের দৃষ্টিশক্তির জন্য আমাদের এটা লাভজনক। প্রোগ্রেসিভ চশমার একটাই আমি বলবো যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা বানানোটা খুব জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটার সেটিং যদি একটু এদিক ওদিক হয়ে যায়, 1 মিলিমিটার এদিক ওদিক হলেই তখনই পেশেন্টরা এটা পরে কমফোর্টেবল হয় না, এবং প্রথম ক্ষেত্রে যেটা হয় আমাদের কাছে ফিরে আসে যে আপনি যে পাওয়ারটা দিচ্ছেন এটা বোধহয় ভুল হয়েছে। আমরা আবার যেটা করি রিচেক করি, কিন্তু অধিকাংশ আমরা ক্ষেত্রে দেখি যে এটা সেটিংটা ভুল হলেই পেশেন্টদের খুব কষ্ট হয়। সো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে প্রোগ্রেসিভ চশমা দিলে 7 থেকে 10 দিন এটা মানায় নেওয়ার জন্য একটু সময় দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কোথা থেকে বানাবেন সেটা খুব জরুরি, এটার সেটিংটা যেন পারফেক্ট হয়। আচ্ছা, আমরা এবার আরেকটু ভিন্ন প্রসঙ্গে আসছি যে আপনি যে স্মাইলের কথা বললেন, সেটিও একটি পদ্ধতি চশমা বা কন্টাক্ট লেন্সের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। স্মাইল আর স্মাইল প্রো এর মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? স্মাইল প্রসিডিওরটা প্রায় আসছে 7-8 বছর যাবত। স্মাইল প্রোটা 1.5 বছরের মতো হয়েছে। স্মাইল প্রোটা হচ্ছে এটা স্মাইলের থেকেও পরবর্তী প্রযুক্তি। এটা দুইটা ডিফারেন্ট মেশিনে করা হয়। স্মাইল আমরা করতাম ভিজুম্যাক্স 500 বলে একটা মেশিন জাইজের, আর স্মাইল প্রোটা করি আমরা ভিজুম্যাক্স 800। এই মেশিনটার লেজারটা অনেক ফাস্ট। আমাদেরকে স্মাইল প্রো করতে সময় লাগতো 30 সেকেন্ড, এটায় সময় লাগে 7 থেকে 8 সেকেন্ড। স্মাইলটা অনেক বড় একটা মেশিন, এটার ভিতরে দেখা যেত পেশেন্টকে সিটি স্ক্যানের মতো একটা বড় মেশিন ছিল স্মাইলটা। সো রুগীকে ওই একটা টানেলের মতো ভিতরে চলে যেতে হতো। স্মাইল প্রোতে মেশিনটা খুব হালকা এবং পেশেন্টকে সরতে হয় না, পেশেন্ট শুয়ে থাকে, মেশিনটা খুব লাইট এবং জাস্ট পেশেন্টের চোখের উপরে চলে আসে। সো আমরা বলি না, অনেকে ক্লোস্ট্রোফোবিক পেশেন্ট আছে যাদের মনে হয় যে আমরা গুহার ভিতরে চলে গেলাম, ভয় পায়, এই ধরনের কোনো ফিলিংস হয় না স্মাইল প্রোতে। 2 নম্বর স্মাইল প্রোটা অনেক ফাস্ট, অনেক অ্যাকুরেট, এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে পৃথিবীতে স্মাইল প্রো যখন লঞ্চ হয়েছে আমরাও বাংলাদেশ আই হাসপাতালে একই সাথে অর্ডার দিছি, এবং সমসাময়িক সময়ে বাংলাদেশ আই হাসপাতালে আমরা সমগ্র বিশ্বের সাথে একই সময় শুরু করছি, এবং এটা দ্বারা অনেক পেশেন্ট এখন উপকৃত হচ্ছে। আচ্ছা, এবার জানতে চাইবো যে আসলে এই যে এই পদ্ধতিগুলো ব্যবহৃত হচ্ছে, আসলে এটির বেনিফিট কি বা কাদের জন্য আসলে কোনটি ব্যবহৃত হয়ে থাকে? স্মাইল প্রো এবং ল্যাসিক আমরা ব্যবহার করতে পারি 18 বয়স থেকে 40 বছর পর্যন্ত, যাদের চশমার পাওয়ার 1 থেকে 8-এর ভিতরে হয় তাদের জন্য। এবং যেটা বলছি যে এই যে কোনো পদ্ধতিতে প্রথম কথা হচ্ছে যে তাদের চশমার পাওয়ারটা স্টেবল হতে হবে। আমরা 6 মাস থেকে 1 বছর চেক করে দেখব যে একই ধরনের আছে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে খুব কম, যদিও পার্সেন্টেজ 1% হয়তো বা দেখা যায়, যাদের দেখা যায় যে বাড়তেই থাকে। আমি 18 বয়সেও যা দেখলাম, 19 বছরে দেখলাম আরেকটু বেড়ে গেছে, 20 বছরে দেখলাম আরেকটু বেড়ে গেছে। এই সকল রোগের ক্ষেত্রে কিন্তু আমরা এর কোনো পদ্ধতি করব। সো যদি রোগীর বয়স 18 বছরের ঊর্ধ্বে হয়, আমরা দেখি যে তার পাওয়ারটা স্টেবল আছে। 18 বছর থেকে আমরা সাধারণত 40 বছরের ভিতরে হলে আমরা স্মাইল এবং ল্যাসিক করতে পারি। যদি পাওয়ারটা দেখা যায় 8-এর অনেক বেশি হয়ে গেছে, 8 থেকে 25-এর ভিতরে আছে, সেই ক্ষেত্রে আর আমরা তাদের ক্ষেত্রে স্মাইল বা ল্যাসিক করতে পারি না। সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে আমরা তখন ফেকিক আইওয়েল 2-3টা কোম্পানির আছে, তখন আমরা সেগুলো করতে পারি। আর 40-এর পরে যদি চলে যায় তখন আমরা এই আগের 3টা পদ্ধতি আর করতে পারি না। সেই সকল রোগীদের ক্ষেত্রে একমাত্র তখনই আমরা প্রেস বিয়ন্ড ল্যাসিক বলে যে প্রসিডিওরটা, আমরা তখন এটা করতে পারি। আচ্ছা, এই যে পদ্ধতিগুলো আছে, এগুলোর আসলে কোনো সাইড এফেক্টস বা কমপ্লিকেশনস কি আছে? যে কোনো সার্জারিরই একটা কমপ্লিকেশন অবশ্যই আছে, থাকতে পারে, তবে এই পদ্ধতিগুলো ইউজুয়ালি খুবই সেফ। বিশ্বে কয়েক কোটি মানুষ এই পদ্ধতিগুলো ব্যবহার করছে। তো কমপ্লিকেশনের রেটটা আসলে খুবই কম। যেটা কমন সাইড এফেক্ট আমি বলবো, কমপ্লিকেশন না, সেটা হচ্ছে যে আমাদের চোখে একটু ড্রাইনেস করে, একটু শুষ্কতা করে, কারণ এই প্রত্যেকটা প্রসিডিওরেই আমাদের চোখের কিছু টিস্যু আমরা কাটি, যেগুলো পুরোপুরি হিল হয়ে আসতে একটা সময় লাগে। এই নার্ভগুলো আবার পূর্ণের অবস্থায় আসতে দেখা যায় কারো 3 মাস, কারো 6 মাস সময় লাগে। এই সময়ের ভিতরে চোখে কিছু শুষ্কতা থাকে। সো সেটার জন্য আমরা কিছু আর্টিফিশিয়াল ড্রপস আমরা প্রেসক্রাইব করি, কিন্তু ওই সময় পেশেন্টকে কিছু পেশেন্ট এসে বলে যে আমার তো মনে হচ্ছে চোখে একটু বালু পড়ে আছে, বা আমি ব্লিঙ্ক করলে আমি ফিল করতে পারি একটু ফরেন বডি সেন্সেশন হয়। তো আমরা পেশেন্টকে আশ্বস্ত করি যে
এটা সময়ের সাথে চলে যাবে এবং এটা কোনো কমপ্লিকেশন না, এটা জাস্ট আপনার যে প্রসিডিওরটা করা হয়েছে সেটার কিছুটা সাইড এফেক্ট, যেটা ইভেনচুয়ালি কারো 3 মাস কারো 6 মাস পরে চলে যায়। কিন্তু আমি এমনও পেশেন্ট পাইছি যারা পরের দিন এসে বলছে যে আমার এরকম কোনো কিছুই হয় না। সো এই যে শুষ্কতাটা এটাও কিছুটা সাবজেক্টিভ, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। হ্যাঁ, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসলে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো থেকে আমরা একটি প্রশ্ন নির্ধারণ করেছি। একজন দর্শক কবির হোসেন, তিনি জানতে চেয়েছেন যে মেয়াদ উত্তীর্ণ ড্রপস ইউজ করার আসলে অসুবিধা কি হয়ে থাকতে পারে। মেয়াদ উত্তীর্ণ ড্রপ ইউজ করার অসুবিধা হতে পারে যে এটার অ্যালার্জি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। আসলে যে কোনো ওষুধের প্রতিক্রিয়া আমরা যখন দেখি এগুলো একটা ট্রায়ালের মাধ্যমে যায়। যেমন ধরেন আপনি যদি একটা প্যারাসিটামলের লিফলেট খুলেন, ওখানে দেখবেন যে অনেক কিছু প্রতিক্রিয়া লেখা আছে। তো সেই প্রতিক্রিয়াগুলো করা হয় যে যখন ওষুধটা বানানো হচ্ছে তখন 1000 লোকের পরে দেওয়া হলো কার কি প্রতিক্রিয়া আছে। তো মেয়াদ উত্তীর্ণ ওষুধের এরকম কোনো প্রতিক্রিয়া দেখার জন্য কোনো স্টাডি করা হয় না। তবে যেটা করা হয় সেটা হচ্ছে যে অনেক সময় যে ভুল করে দিয়ে ফেলছে, দিয়ে আমরা দেখি এটা যে চোখের খুব বেশি ক্ষতি করে ফেলবে নর্মাল ড্রপে সেরকম হবে না, কিন্তু চোখ লাল হতে পারে, অ্যালার্জি হতে পারে, ইনফেকশন হওয়ার চান্সটা খুব বেশি থাকে। কারণ এই যে ড্রপগুলো থাকে বোতল, এই বোতলের ভিতরে সাধারণত আমরা একটা প্রিজারভেটিভ দেয়া থাকি। এই প্রিজারভেটিভগুলো দেওয়া থাকে যে একটা বোতল আমরা যখন খুলি তখন তো এটা বাইরের বাতাসের কন্টামিনেশনে চলে আসলো, টাচের সংস্পর্শে চলে আসলো। এই বাতাসে যে ব্যাকটেরিয়া আছে এবং অন্যান্য জীবাণুগুলো আছে সেগুলো তখন ওই বোতলের ভিতরে ঢুকে যায়। তো এটা যেন ওই বোতলের ড্রপগুলোকে কন্টামিনেট না করে, এটার ভিতরে একটা প্রিজারভেটিভ দেওয়া থাকে। সো এই প্রিজারভেটিভগুলো হচ্ছে টক্সিক, যেহেতু ওই ব্যাকটেরিয়াকে মারতেছে বা ওই জীবাণুগুলোকে মারতেছে। এটা খোলার পরে 1 মাস পরে আর এটা কার্যকরী থাকে না, সো তখন ইনফেকশন হওয়ার চান্স থাকে। এটা একটা খুব ভালো প্রশ্ন এই কারণে যে এখন বিশ্বে এবং বাংলাদেশেও এটা শুরু হয়েছে, আমরা এই প্রিজারভেটিভ ফ্রি ড্রপস ব্যবহার করতেছি। যেটা করা হয় যে প্রত্যেকদিন সকালে খুলে ব্যবহার করবে এবং সেটা দিনের শেষে ফেলে দিবে। এটার সুবিধা হচ্ছে যে ওই প্রিজারভেটিভগুলো দেওয়া থাকে না, এবং প্রিজারভেটিভগুলো যে টক্সিক এক ধরনের, ওগুলো তো জীবাণু মারতেছে, এগুলো কিন্তু আমাদের চোখকেও ক্ষতি করে। সো আমি জাস্ট দর্শকদের উদ্দেশ্যে এটা একটা বেনিফিটটা নিব এই প্রশ্নের, যে আমরা যদি পারি যেন প্রিজারভেটিভ ফ্রি ড্রপগুলো আমরা ধীরে ধীরে ব্যবহার করি। বহির্বিশ্বে এটা আস্তে আস্তে দেখা যাবে হয়তো কিছু বছর পরে প্রিজারভেটিভ ফ্রি ছাড়া কোনো ড্রপই থাকবে না। আমরা সকালে খুলবো, প্রতিদিন ব্যবহার করবো, দিনের শেষে ফেলে দেব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে চাচ্ছিলাম, আরো অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, কিন্তু সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে এবং আপনাদেরও জানাতে চেষ্টা করেছি চশমা বা কন্টাক্ট লেন্সের বিকল্প কি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ডক্টর ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।